আচ্ছা, ধরুন আপনি অসুস্থ, হাসপাতালে গেলেন। ডাক্তার আপনাকে অপারেশন টেবিলে শুইয়ে দিয়ে হাতে একটা ছুরি ধরিয়ে দিয়ে বলল, ভাই, আমার দ্বারা আপনার অপারেশন করা সম্ভব না, নিজের পেটটা নিজে কেটে অপারেশন করে নিন, আমি বড়জোর আপনাকে ছুরি চালানোর লাইসেন্স দিতে পারি। কেমন লাগবে তখন? বিশ্বাস হচ্ছে না তো? ভাবছেন পাগলের প্রলাপ বকছি? গত কয়েকদিনে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায় থেকে ঠিক এই বার্তাটাই কিন্তু আপনাকে দেয়া হয়েছে। একদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আপনারা চাইলে অস্ত্রের লাইসেন্স দেব, নিজেরা অস্ত্র নিয়ে ঘুরুন। অন্যদিকে সরকারের অত্যন্ত প্রভাবশালী ছাত্র প্রতিনিধি উপদেষ্টা নাহিদ ইসলাম সরাসরি বলে দিচ্ছেন পুলিশ বা সরকার দিয়ে আপনাদের নিরাপত্তা দেওয়া সম্ভব না, নিজেদের নিরাপত্তা নিজেদেরই দেখতে হবে। মানে মজাটা বুঝলেন তো? যেই সরকার গত 15 মাস ধরে বলে আসছিল ডেভিল হান্ট চলছে, শয়তানদের ধরে শেষ করে দেয়া হয়েছে, সেই সরকারই আজ বিজয় দিবসের ঠিক আগে আগে হাত তুলে স্যারেন্ডার করছে। তারা বলছে, ভাই আমরা পারবো না, আপনারা অস্ত্র হাতে তুলে নিন। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা এমন কিছু তথ্য কানেক্ট করব যা শোনার পর আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। কেন হঠাৎ করে নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার কথা হচ্ছে? কেন বলা হচ্ছে একটা পলাতক শক্তি ফিরে আসছে? তবে কি আমরা একটা সিভিল ওয়ারের দিকে যাচ্ছি? আগামী 10 মিনিট আমরা সেই উত্তরটাই খুঁজব, যা আপনাকে বারবার ভিতর থেকে ভাবিয়ে তুলছে। দেখুন, এখানে লজিকটা একটু বোঝার চেষ্টা করুন। গত কয়েক মাস ধরে আমরা কি শুনছিলাম? সরকার বলছিল আমরা ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলেছি। বলা হচ্ছিল সাবেক শাসক গোষ্ঠী এতটাই কোণঠাসা যে তারা আর নড়াচড়াই করতে পারবে না। 17ই নভেম্বর যখন শেখ হাসিনার বিচারের প্রসঙ্গ এলো, তখন কিন্তু আমরা রাস্তায় কাউকেই দেখলাম না। সবাই বলল, আরে এরা তো সব বর্ডার পার হয়ে ভেগে গেছে। কিন্তু আপনি লক্ষ্য করুন, হঠাৎ করে এখন সিনারিও পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। হঠাৎ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন পলাতক শক্তি ফিরে আসতে মরিয়া। তিনি বললেন নির্বাচনের আগেই তারা ফিরে আসবে, এবং তিনি এতটাই শঙ্কিত যে সরাসরি বলে দিলেন ওরা এখন আর সাধারণ কর্মী নয়, ওরা এখন প্রফেশনাল শুটার বা ভাড়াটে খুনি নিয়োগ করেছে। আপনারা গ্রামের সেই প্রবাদটা জানেন তো, মরা সাপও মাঝে মাঝে লেজ নাড়ায়, কিংবা আহত বাঘ সুস্থ বাঘের চেয়েও ভয়ঙ্কর। সরকার আমাদের এতদিন বুঝিয়েছে সাপ মরে গেছে, বাঘ খাঁচায় বন্দি, কিন্তু এখন হঠাৎ বলা হচ্ছে না, ওই বাঘ তো মরেইনি, বরং সে এখন আরও হিংস্র হয়ে প্রফেশনাল শিকারি সাথে নিয়ে শিকার করতে বের হয়েছে। যদি সত্যি সত্যি বিপক্ষ দল এতটাই শক্তিশালী হয় যে তারা প্রফেশনাল কিলার ভাড়া করে টার্গেট কিলিং করতে শুরু করেছে, তাহলে গত 15 মাস ধরে আপনারা কি করলেন? এতদিন ধরে যে অপারেশন ডেভিল হান্ট বা শয়তান শিকারের গল্প শোনালেন, সেটা কি এখন পুরোপুরি ফ্লপ? স্বরাষ্ট্র উপদেষ্টা একদিকে বলছেন ডেভিল হান্ট পার্ট 2 শুরু করবেন, আবার অন্যদিকে বলছেন ভাই আমি একা পারবো না, তুমিও একটা বন্দুক কেনো। এই দ্বিমুখী আচরণের মানে কি? এর মানে কি সরকার স্বীকার করে নিচ্ছে যে তাদের গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব সবাই ব্যর্থ? বিষয়টা ভাবুন, রাষ্ট্র যখন বলে আমি তোমাকে নিরাপত্তা দিতে পারবো না, তখন সেই ভূখণ্ডে আর রাষ্ট্র থাকে না, সেটা হয়ে যায় জঙ্গল, যেখানে যার শক্তি যত বেশি সেই বাঁচবে। নাহিদ ইসলাম যখন বললেন 5ই আগস্টের মতো পরিস্থিতি আবার তৈরি হচ্ছে, তখন তিনি আসলে স্বীকার করে নিচ্ছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের সবচেয়ে বেসিক কাজ, নাগরিকদের জানমালের নিরাপত্তা, সেটাই নিশ্চিত করতে পারছে না। আসুন এবার ওসমান হাদির উপর হামলার ঘটনাটা একটু পোস্টমর্টম করি। ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন যোদ্ধা, তার উপর গুলি চলল, খুবই দুঃখজনক, কিন্তু এর পরের ঘটনাগুলো রীতিমতো সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়। হামলাকারীরা বাইকে করে এসে গুলি করলো এবং পালিয়ে গেল। কোথায় পালালো? সরকার বলছে তারা বর্ডার ক্রস করে প্রতিবেশী দেশে চলে গেছে। আচ্ছা, ঢাকা থেকে বর্ডার কি বাড়ির পাশের মুদির দোকান যে চাইলাম আর টুপ করে দেয়াল টপকে ওপাশে চলে গেলাম? শুক্রবার ঘটনা ঘটল আর সরকার সেটা নিয়ে নড়ে চড়ে বসলো 4 দিন পর। মাঝখানের এই সময়টাতে আমাদের গোয়েন্দারা কি করছিলেন?
তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? সবচেয়ে হাস্যকর বিষয় হলো, কারা গুলি করেছে সেটা কিন্তু সরকারের গোয়েন্দারা বের করতে পারেনি। বের করেছে কারা? কিছু অনলাইন ফ্যাক্ট চেকার আর একজন প্রবাসী সাংবাদিক। মানে চিন্তা করতে পারেন, রাষ্ট্রের কোটি কোটি টাকার বাজেটওয়ালা গোয়েন্দা সংস্থা জানে না কে গুলি করলো, আর লন্ডনে বসে থাকা সাংবাদিক বলে দিচ্ছে, ওই যে দেখো, ওরা দুজন বাইক চালিয়ে বর্ডার পার হয়ে গেল। সরকার এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের রাষ্ট্রদূতের কাছে নালিশ করছে, ভাই আপনার দেশে আমার আসামি ঢুকে গেছে, ফেরত দেন। এটা কি কোনো শক্তিশালী সরকারের লক্ষণ, নাকি এটা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য অন্যের ঘাড়ে দোষ চাপানোর একটা পুরানো কৌশল, যেখানে একটা মশা গলতে পারবে না বলে বর্ডার সিল করার কথা, সেখানে দুজন সশস্ত্র সন্ত্রাসী বাইক চালিয়ে দেশ ছেড়ে চলে যায়, আর আপনারা কিছুই টের পান না? তাহলে কি আমরা ধরে নেব যে বর্ডারের প্রহরীরাও ওই পলাতক শক্তির সাথে হাত মিলিয়েছে, নাকি সরকারের ভিতরেই এমন কেউ আছে যারা পেছনের দরজা খুলে দিয়ে আসামিদের পালিয়ে যেতে সাহায্য করছে? ডক্টর ইউনূসের ভাষণটা আমি খুব মন দিয়ে শুনেছি। তিনি বরাবরের মতোই খুব সফট সাবলীল ভাষায় কথা বলেন, কিন্তু এবার তার কথার মধ্যে আমি একটা অদ্ভুত ধাঁধা লক্ষ্য করলাম। তিনি বারবার একটা শব্দের উপরে জোর দিয়েছেন, তাদের বন্ধুরা। তিনি বলছেন, পলাতক শক্তির বন্ধুরা যতদিন তাদের সাথে আছে ততদিন তারা ফিরে আসার স্বপ্ন দেখবে। এখন এই বন্ধুরা কারা? ইউনূস সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি তো নোবেল বিজয়ী, আপনি তো আর রূপকথার গল্প লিখছেন না, আপনি কেন পরিষ্কার করে বলছেন না এই বন্ধুরা কারা? আপনি কি আমেরিকার কথা বলছেন, ইউরোপের কথা বলছেন, নাকি প্রতিবেশী দেশের কথা বলছেন? রাজনীতিতে এই অস্পষ্টতা খুব বিপজ্জনক। ডক্টর ইউনূস কি ইচ্ছে করেই নামগুলো অপ্রকাশ্য রাখছেন? তিনি বলছেন, নির্বাচন হয়ে গেলে এই বন্ধুরা আর সাপোর্ট দিতে পারবে না। তার মানে কি তিনি বোঝাতে চাইছেন আন্তর্জাতিক কোনো বড় শক্তি এখনো ওই পলাতক দলের পিছনে টাকা আর বুদ্ধি ঢালছে? যদি তাই হয় তাহলে তো পরিস্থিতি আরও ভয়াবহ। তার মানে আমরা শুধু একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়ছি না, বরং আমরা লড়ছি একটা আন্তর্জাতিক জোটের বিরুদ্ধে। আর সেই লড়াইয়ে আমাদের সেনাপতিরা আমাদের বলছেন, ভাই নিজেরা অস্ত্র কেনেন। এই বন্ধুর পরিচয় ধোঁয়াশা রেখে তিনি কি জনগণকে একটা অজানা আতঙ্কের মধ্যে রাখতে চাইছেন, যাতে সবাই ভয়ে সবসময় তটস্থ থাকে এবং সরকারের সব কথা বিনা প্রশ্নে মেনে নেয়? আতঙ্ক ছড়ানোর কথা যখন এলোই, তখন আর একটা ভয়ঙ্কর তথ্যের দিকে তাকাই। গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান, যিনি তরুণ প্রজন্মের আইকন, তিনি বারবার একটা তালিকার কথা বলছেন, 50 জনের হিট লিস্ট। তিনি বলছেন, পলাতক শক্তি বা আওয়ামী লীগ 50 জন টার্গেটের একটা তালিকা করেছে, এদেরকে নির্বাচনের আগেই পৃথিবী থেকে সরিয়ে দেয়া হবে। ওসমান হাদি হয়তো সেই তালিকারই একজন। দর্শক ভাবুন তো একবার, আপনি রাজনীতি করছেন, দেশ বদলানোর স্বপ্ন দেখছেন, আর ওদিকে কেউ একজন লাল কালিতে আপনার নামের উপর ক্রস চিহ্ন আঁকছে। রাশেদ খানের এই দাবির সাথে যখন ডক্টর ইউনূসের প্রফেশনাল শুটার তত্ত্ব মেলাবেন, তখন রীতিমতো মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে। কিন্তু এখানেও আমার একটা খটকা আছে। সরকার বলছে তারা জানে ষড়যন্ত্র হচ্ছে, তারা জানে প্রফেশনাল শুটার আছে, তারা জানে হিট লিস্ট আছে। তাহলে সরকার কি করছে? তারা সবাইকে ডেকে মিটিং করছেন, যমুনায় বসে চা খাচ্ছেন, আর বলছেন, ভাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভাই এই ঐক্য দিয়ে কি বুলেট ঠেকানো যায়? ডক্টর ইউনূস কি এমন কোনো কৌশলে খেলছেন যেখানে তিনি চাইছেন পরিস্থিতি একটু ঘোলাটে হোক? তিনি কি চাইছেন মানুষ ভয়ে থাকুক, যাতে তার ক্ষমতা আরও দীর্ঘস্থায়ী হয়? কারণ ইতিহাস বলে, যখনই কোনো শাসক গোষ্ঠী বিপদে পড়ে তখনই তারা জুজুর ভয় দেখায়। ওই দেখো ভূত আসছে, আমাকে আঁকড়ে ধরো, নইলে ভূত খেয়ে ফেলবে। এখানেও কি সেই ফ্যাসিস্ট বা পলাতক শক্তির জুজু দেখিয়ে সবাইকে বশে রাখার চেষ্টা চলছে, নাকি সত্যি সত্যি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? আর সবচেয়ে বিপজ্জনক অংশটা নিয়ে কথা বলি এবার।
নাহিদ ইসলাম বলেছেন জনগণের মধ্যে সংগঠন গড়ে তুলতে হবে। আসিফ মাহমুদ আগেই তার মন্ত্রণালয়ের ফান্ড দিয়ে কিছু তরুণকে ট্রেনিং দিয়েছেন, আর এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন লাইসেন্স নিন। এগুলো তাহলে কিসের ইঙ্গিত? এটা কি একটা প্রাইভেট আর্মি বা মিলিশিয়া বানানোর প্রস্তুতি? যখন রাষ্ট্রের পুলিশ কাজ করে না, যখন সেনাবাহিনী ব্যারাকে বা নিষ্ক্রিয় থাকে, তখন যদি পাড়ায় পাড়ায় তরুণদের হাতে অস্ত্র তুলে দেয়া হয়, সেটার ফলাফল কি হয় জানেন? সেটার ফলাফল হয় গৃহযুদ্ধ, সিভিল ওয়ার। আজকে যাকে আপনি জুলাই যোদ্ধা বলে অস্ত্র দিচ্ছেন, কাল যদি সে ব্যক্তিগত আক্রোশে আপনার বুকে গুলি চালায়, কে বিচার করবে? পুলিশ? পুলিশ তো আগেই বলেছে তারা পারবে না। আসিফ মাহমুদ বা নাহিদ ইসলামরা হয়তো ভাবছেন তারা 1971 সালের মতো কোনো পরিস্থিতি মোকাবিলা করবেন, কিন্তু ভাই এটা 1971 না। তখন শত্রু ছিল সুস্পষ্ট, বাইরে থেকে আসা। এখন শত্রু আপনারই দেশের, আপনারই পাশের বাড়ির। এই পরিস্থিতিতে সিভিলিয়ানদের হাতে অস্ত্র তুলে দেওয়া মানে হলো দেশকে একটা বারুদের স্তূপের উপরে বসিয়ে দেওয়া। সরকার কি তবে নিজের ব্যর্থতা ঢাকতে দেশকে একটা দীর্ঘমেয়াদের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? ডক্টর ইউনূসের মতো একজন শান্তিবাদী মানুষ কিভাবে এই অস্ত্র হাতে তুলে দেওয়ার দর্শনকে সমর্থন করছেন? এখানে আমি যা বুঝছি, সব মিলিয়ে পরিস্থিতিটা খুব ঘোলাটে। একদিকে সরকার বলছে তারা সব জানে, সব ষড়যন্ত্র ধরে ফেলেছে। অন্যদিকে তারা বলছে তারা আপনাকে বাঁচাতে পারবে না, নিজের ব্যবস্থা নিজে করুন। একদিকে তারা বলছে পলাতক শক্তি শেষ, অন্যদিকে বলছে তারা প্রফেশনাল শুটার দিয়ে ফিরে আসছে। এই পরস্পর বিরোধী কথাবার্তা প্রমাণ করে কোথাও একটা বড় গন্ডগোল আছে। হয় সরকার চরমভাবে ব্যর্থ, নয়তো তারা আমাদের কাছে কোনো বড় সত্য লুকাচ্ছে। এখন আমার শেষ প্রশ্নটা আপনাদের কাছে, যে সরকার নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিত করার বদলে নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার পরামর্শ দেয়, সেই সরকারের অধীনে নির্বাচন হলে সেটা কতটা সুষ্ঠু হবে? নাকি আমরা নির্বাচনের নামে একটা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে ব্যালট পেপারের বদলে বুলেটের খোসা গোনা হবে? আপনার পরিবার কি নিরাপদ? আপনার সন্তান কি নিরাপদ? আপনার নিজের হাতে অস্ত্র তুলে নেওয়ার সাহস আছে তো? কারণ সরকার কিন্তু হাত তুলে দিয়েছে। কমেন্টে জানান আপনি কি এই সরকার যে সেলফ ডিফেন্স তত্ত্ব এনেছে সেটাতে ভরসা পান, নাকি এর পিছনে অন্য কোনো ভয়ানক খেলা দেখছেন? কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ আপনাদের সকলকে।